12 বছরের এক এতিম যার বাবা মা মারা যাবার পর মামারা তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছিল। এরকম আপনার সাথে ঘটলে আপনি কি করতেন? কিছুই করতে পারতেন না, কারণ ওই বয়সে আপনি কতটুকুই বা দুনিয়াদারি বুঝতেন। কিন্তু সে আর 5 জনের থেকে ছিল আলাদা। তার কাছে কিছুই ছিল না, শুধু ছিল অদম্য জেদ। সে নিজের শহর ছেড়ে অন্য দেশে চলে যায়। বহু বছর কাজ করার পর নিজের একটা ঘড়ির ব্যবসা খোলে। তখন সে জানতো না এই ব্যবসায়ী একদিন পুরো ঘড়ির ইন্ডাস্ট্রিকে বদলে দেবে। রোলেক্স এই নামটি শোনেনি এমন ব্যক্তি বর্তমান বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল। রোলেক্স পৃথিবীর অন্যতম বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড, যার বার্ষিক আয় প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলারের মতো। যে কোনো ব্যক্তি ঘড়ি কিনতে চাইলে তার প্রথম চয়েস থাকে রোলেক্স। কিন্তু এই ব্র্যান্ডের এই পর্যায়ে একদিনে আসেনি। এই কোম্পানির ইতিহাস প্রায় 100 বছরের পুরনো। এর শুরু হয়েছিল এক এতিম কিশোরকে দিয়ে, যার নাম হান্স উইলস্টর্ফ। 1881 সালের 22 মার্চ জার্মানির বাভারিয়া রাজ্যের কুম্বাক শহরে জন্ম হয় হান্স উইলসডর্ফের। তার মায়ের নাম অ্যানা আর বাবা জোহান ড্যানিয়েল উইলসডর্ফ। 3 ভাই বোনের মধ্যে হান্স ছিল দ্বিতীয়। তাদের পরিবারের একটা লোহার ব্যবসা ছিল, যেটা তার দাদার কাছ থেকে পাওয়া। ব্যবসাটা মোটামুটি ভালোই চলছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে 1892 সালে তার মা অসুস্থ হয়ে মারা যান। 1 বছর পর তার বাবাও মারা যান। মাত্র 12 বছর বয়সে হান্স হয়ে যায় সম্পূর্ণ এতিম। তখন তার মামারা তার দায়িত্ব নেন। তারা পরিবারের ব্যবসাটা বিক্রি করে দেন, আর সেই টাকা দিয়ে 3 ভাই বোনকে পাঠান জার্মানির কিউবাক শহরের একটা ভালো বোর্ডিং স্কুলে। প্রথম দিকে হান্স এই সিদ্ধান্তে খুশি ছিল না। নতুন জায়গায় সে নিজেকে একা মনে করত। কিন্তু ব্যবসা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তে হান্স খুশি ছিল না। ইচ্ছা না থাকা সত্ত্বেও হান্সের কিছুই করার ছিল না। হান্সকে তাদের সিদ্ধান্ত মেনে নিতে হয়। নতুন জায়গায় সে নিজেকে একা মনে করত। অন্য ছেলেরা তাকে নিয়ে ঠাট্টা করত। কিন্তু বড় হয়ে সে বুঝেছিল এই কঠিন সময়টাই তাকে শক্ত করে তুলেছিল। পরে সে নিজের লেখায় বলেছিল, Our uncles were not indifferent to our fate. Nevertheless, the way in which they made me become self reliant very early in life made me acquire the habit of looking after my possessions. And looking back, I believe that it is to this that much of my success is due. স্কুলে হান্স খুব ভালো ছাত্র ছিল, বিশেষ করে অঙ্ক আর ভাষায়। সে ফ্রান্স আর ইংরেজি শিখেছিল, যেটা পরে তার জীবনে অনেক কাজে দিয়েছিল। স্কুলে তার এক সুইস বন্ধু ছিল, যে তাকে বলতো সুইজারল্যান্ডের একটা শহরের কথা, যেটা ঘড়ি তৈরির জন্য বিখ্যাত। এই গল্প শুনে হান্সের মনে সেই জায়গার প্রতি খুব আগ্রহ তৈরি হয়। 19 বছর বয়সে হান্স জার্মানির স্কুল ছেড়ে সুইজারল্যান্ডে চলে যায়। সেখানে সে প্রথমে একটা মুক্তা রপ্তানির কোম্পানিতে কাজ করতে শুরু করে। এই কোম্পানির বিভিন্ন জায়গা থেকে মুক্তা কিনে বাছাই করে, তারপর জুয়েলারদের কাছে বিক্রি করত। হান্স খেয়াল করলো কোম্পানিটা নিজে কিছু করছে না, নিজে কিছু বানাচ্ছেও না, শুধু ব্যবসা বোঝার কারণে ভালো লাভ করে। এখান থেকেই সে ব্যবসা শেখা শুরু করে। একদিন তার এক বন্ধুর চিঠি আসে। চিঠিতে লেখা কুনো কর্টেন নামের একটা বড় ঘড়ির কোম্পানিতে চাকরির প্রস্তাব। এই কোম্পানিতে প্রতি বছর প্রায় 10 লাখ সুইসি টাকা মূল্যের পকেট ঘড়ি বিক্রি করত। 1900 সালে হান্স সেখানে সেই কোম্পানিতে ইংরেজি কেরানি হিসেবে কাজ করতে শুরু করে। বেতন ছিল মাসে 80 সুইস টাকা। তার কাজ ছিল প্রতিদিন শত শত পকেট ঘড়িতে এবং সেগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সময় দেখাচ্ছে কিনা সেটা যাচাই করা। এখান থেকেই সে ঘড়ি বানানোর অনেক কাজ শিখে ফেলে। সে আস্তে আস্তে ঘড়ির কাজে মাস্টারি করতে থাকে, কিন্তু এর মধ্যেই ব্যাঘাত ঘটে একটা আদেশের কারণে। মাত্র 2 বছর পরেই তাকে আবার জার্মানিতে ফিরে যেতে হয়, কারণ তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় হয়ে গিয়েছিল। সেনাবাহিনীর কাজ শেষে 22 বছর বয়সে সে লন্ডনে চলে যায় আরেকটা ভালো মানের ঘড়ির কোম্পানিতে কাজ করতে। এখানে তার কাজ ছিল বিক্রি বাড়ানো, আর সেটা ভালোভাবেই করে দেখায়। এই সময়েই সে পরিচিত হয় ফ্লোরেন্স ফ্রান্সেস মে ক্রটির সাথে, যাকে সে পরে বিয়ে করে। একদিন হান্স তার বয়সে বড় শ্যালক আলফ্রেড জেমস ডেভিসের সাথে কথা বলছিল। হান্স বলল সে নিজের একটা ঘড়ির ব্যবসা শুরু করতে চায়, শুধু কিছু টাকার অভাবে করতে পারছে না। হান্স এটাও বলে যে সে এই ব্যবসার জন্য খুবই আত্মবিশ্বাসী। আলফ্রেডের কাছে টাকা ছিল, আর সে হান্সের ঘড়ির প্রতি ভালোবাসা দেখে সে টাকা দিতে রাজি হয়ে যায়। 1905 সালে তারা দুজন মিলে খোলেন উইলসডর্ফ অ্যান্ড ডেভিস লিমিটেড।
যেটা পরে হয়ে যায় রোলেক্স। কয়েক বছর পর তারা হারমান এগলার নামের একটা সুইচ কোম্পানির সাথে হাত মেলায়। সুইজারল্যান্ড থেকে ঘড়ির মেশিন এনে ইংল্যান্ডে ঘড়ির খোলসে বসাতে শুরু করে। হান্স মূলত হাত ঘড়ি নিয়ে কাজ শুরু করে। তখনকার দিনে হাত ঘড়ি মূলত মেয়েদের গহনা হিসেবে ধরা হতো, আর অনেকে একে ছোট চোখে দেখত, কারণ এর ছোট মেশিন ঠিকমতো সময়ই দেখাতে পারত না। তাই তখনও পকেট ঘড়িই ছিল বহুল জনপ্রিয়। এটাকেই পুরুষালী মনে করা হতো। কিন্তু হান্সের কাছে বারবারই পকেট থেকে ঘড়ি বের করা বিরক্তিকর লাগতো। 1914 সালে সে লিখেছিল, My personal opinion is that pocket watches will almost completely disappear, and that wristwatches will replace them definitively. তার এই কথা সত্য হয়েছিল। পরের কয়েক বছর সে ইউরোপ ঘুরে অনেক ঘড়ি কারিগরের সাথে দেখা করে একের পর এক ভালো মানের ঘড়ি বানাতে থাকে। 1908 সাল নাগাদ তার কোম্পানি ইংল্যান্ডের সেরা ঘড়ির কোম্পানিগুলোর মধ্যে একটা হয়ে ওঠে। এবার হান্স চাইলো এমন একটা নাম যা শুনে দামি লাগে, সহজে বলা যায়, আর যে কোনো ভাষাতেই মানুষ সহজে উচ্চারণ করতে পারে। নামটা ছোটও হতে হবে যাতে ঘড়ির ডায়ালে সহজে বসানো যায়। অনেক চেষ্টার পর তৈরি হয় নাম রোলেক্স। 1908 সালে সে এই নামটা ট্রেডমার্ক হিসেবে নথিভুক্ত করে। এরপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। অনেক কোম্পানি এই সময়ে বন্ধ হয়ে যায়, কিন্তু রোলেক্স উল্টো আরো বিখ্যাত হয়ে ওঠে, কারণ সৈনিকদের জন্য পকেট থেকে ঘড়ির চেয়ে হাত ঘড়ি ব্যবহার করা অনেক সহজ আর নিরাপদ ছিল। 1915 সালে ব্রিটিশ সরকার বিদেশে পণ্য পাঠানোর উপর 33% কর বসিয়ে দেয়। এটা হান্সের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। একই সময়ে যুদ্ধের কারণে ব্রিটিশদের মধ্যে জার্মানদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছিল, আর হান্স উইলসডর্ফ নামটা স্পষ্টতই জার্মান শোনাতো। তাই সে তার কোম্পানির অফিস লন্ডন থেকে সুইজারল্যান্ডে বিনে শহরে সরিয়ে নেয়, আর কোম্পানির নাম বদলে রাখে দ্য রোলেক্স ওয়াচ কোম্পানি লিমিটেড। 1919 সালে বিনে থেকে জেনেভায় চলে যায়, যেখানে আজও রোলেক্সের সদর দপ্তর রয়েছে। জেনেভায় গিয়ে হান্স তার টিম নিয়ে ঘড়ির মান আরো ভালো করার কাজে লেগে যায়। সে বলেছিল, We must succeed in making the watch case so tight that our movements will be permanently guaranteed against damage caused by dust, perspiration, water, heat, and cold. Only then will the perfect accuracy of the Rolex watch be secured. 1926 সালে আসে সেই বড় পরিবর্তন, রোলেক্স ওয়েস্টার, দুনিয়ার প্রথম পুরোপুরি ওয়াটারপ্রুফ হাতঘড়ি। হান্স জানতো এটা অসাধারণ কিছু, কিন্তু সে এটাকে সবার সামনে দেখানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিল। 1927 সালের 7 অক্টোবর লন্ডনের সাঁতারু মার্সিডিস গ্লিটজ প্রথম ব্রিটিশ নারী হিসেবে সাঁতরে ইংলিশ চ্যানেল পার হন। প্রায় 15 ঘন্টা সময় নিয়ে এটা তার 8ম বারের চেষ্টায় সফল হয়েছিল। কিন্তু মাত্র কয়েকদিন পরেই আরেকজন সাঁতারু দাবি করেন তিনি আরও কম সময়ে চ্যানেল পার হয়েছেন। পরে এই দাবিটা মিথ্যা প্রমাণিত হয়, কিন্তু ততক্ষণে মার্সিডিজের আসল কৃতিত্ব নিয়েও মানুষ মনে সন্দেহ তৈরি হয়ে যায়। নিজের কৃতিত্ব প্রমাণ করতে মার্সিডিজ আবার চ্যানেল সাঁতরানোর সিদ্ধান্ত নেয়। একে বলা হয় ভিন্ডিকেশন সুইন। হান্স এই সুযোগটার জন্যই অপেক্ষায় ছিল। তিনি মার্সিডিজকে অনুরোধ করেন গলায় ঝুলিয়ে একটা রোলেক্স ওয়েস্টার নিয়ে সাঁতরাতে। প্রায় 10 ঘন্টা প্রচণ্ড ঠান্ডা পানিতে সাঁতরানোর পর ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থায় তাকে পানি থেকে তুলে আনা হয়। এবার তিনি পুরো পথ শেষ করতে পারেননি, কিন্তু তার গলায় থাকা রোলেক্স ওয়েস্টার তখনও একদম ঠিকঠাক কাজ করছিল। মানুষ এই ঘড়ির প্রতি পাগল হয়ে যায়। হান্স সাথে সাথেই লন্ডনের ডেইলি মেইল পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এখান থেকেই রোলেক্স আন্তর্জাতিকভাবে বিখ্যাত হতে শুরু করে। প্রচার আরও বাড়াতে হান্স প্রতিটা রোলেক্স দোকানের শোকেসে সত্যিকারের মাছ সহ একটা কাচের বাটিতে ওয়েস্টার ঘড়ি রেখে দিতেন, যাতে মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায়। এই কৌশল দারুণ কাজে দেয়। শত শত বছর ধরে মানুষ এমন ঘড়ি বানানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি। হান্স সেটা করে দেখান। 1934 থেকে 1940 সাল পর্যন্ত হান্স রোলেক্সের বাইরে নিজের নামেও কিছু ভালো মানের ঘড়ি বানান, কিন্তু ফ্রান্স, ব্রিটেন আর আমেরিকার বাজারে জার্মান বিরোধী মনোভাবের কারণে এই লাইনটা বন্ধ করে দিতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে রোলেক্সের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। সুইজারল্যান্ড থেকে ইউরোপের বড় বাজার পণ্য পাঠানো তখন খরচ সাপেক্ষ আরও কঠিন হয়ে পড়ে। 1944 সালে হান্সের স্ত্রী মারা যায়। এটা তার জন্য আরেকটা বড় দুঃখের ঘটনা ছিল। স্ত্রীর স্মরণে তিনি প্রতিষ্ঠা করেন হান্স উইলসডর্ফ ফাউন্ডেশন, একটা সামাজিক কল্যাণ সংস্থা।
পরবর্তীতে তিনি রোলেক্সের সম্পূর্ণ মালিকানা এই ফাউন্ডেশনকে দিয়ে দেন। আজও এই ফাউন্ডেশনই রোলেক্সের মালিক। এই কারণেই রোলেক্স কখনো শেয়ার বাজারে যাবে না বা বিক্রি হবে না। সবশেষে বলতে হয়, একজন এতিম ছেলে যার কাছে শুরুতে কিছুই ছিল না, নিজের চেষ্টায় নিজের পথ তৈরি করেছিল আর বদলে দিয়েছিল পুরো ঘড়ি ইন্ডাস্ট্রিকে। হান্স উইলসডর্ফ এর নকশা, তার নতুন কিছু বানানোর প্রতিভা, ভালোবাসাই তাকে করে তুলেছিল এই শিল্পের সবচেয়ে বড় মানুষদের একজন।